আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর থার্ড রিডিং দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্ট এটা কভার করব। যদিও বর্তমানে যেভাবে ক্রোনোলজিটা আছে সেই হিসাবে এটা ভলিউম 3 অর্থাৎ থার্ড বুক, যেটা বুক 3 এর ফার্স্ট মডিউল। বাট আমরা যদি ইন দ্য কনটেক্সট অফ দ্য টপিক চিন্তা করি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস, তাহলে এটা হচ্ছে থার্ড রিডিং। আমরা এর আগে কভার করেছি ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আমরা কভার করেছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আজকে আমরা কভার করব আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্টস। বেশ কিছু এলওএস আছে, চেষ্টা করব সবগুলা কভার করার আজকে। যদি সম্ভব না হয় তাহলে বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে কভার করব। ফার্স্ট এলওএস, describe the components of income statement and alternative presentation format of that statement. সো ইনকাম স্টেটমেন্টে কি কি কম্পোনেন্ট থাকে আর হচ্ছে এটা কি কি ওয়েতে আসলে ইনকাম স্টেটমেন্টটা প্রেজেন্ট করা যায়। ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্ট করে রেভিনিউ, এক্সপেন্সেস এন্ড নেট ইনকাম। ব্রডলি আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে যেটা পাই, প্রথমে থাকে হচ্ছে রেভিনিউ বা সেলস, দেন আপনার এখান থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করার পরে যেটা আসে সেটা হচ্ছে গ্রস প্রফিট, জিপি। এখান থেকে অপারেটিং এক্সপেন্স গুলা আমরা মাইনাস করি, অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। সো ওখান থেকে আমরা মাইনাস করি হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স গুলো আমরা মাইনাস করি। মাইনাস করার পরে যেটা পাই সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স বা পিবিটি বা ইবিটিও আমরা বলে থাকি, আর্নিং বিফোর ট্যাক্স। তো সেখান থেকে আমরা ট্যাক্সটা মাইনাস করার পরে আমরা যেটা পাই সেটা কি বলি হচ্ছে আমরা নেট ইনকাম। এটা হচ্ছে শর্টলি যদি আমরা বলতে চাই যে ইনকাম স্টেটমেন্টে আমরা কি দেখি, আমরা দেখি হচ্ছে রেভিনিউজ দেখি, আমরা দেখি হচ্ছে যে কি কি এক্সপেন্স ইনকার করছে, এবং দিন শেষে আমাদের বটম লাইন ইনকামটা কত। ইন বিটুইন আরো অনেক কিছু আছে, বাট দিজ আর দ্য মেইন ফিগার্স দ্যাট উই ফাইন্ড ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট। The component of income statements include revenue, as we said, then cost of sales, then sales, general admin expenses, that is operating expenses, then other কোনো যদি other কোনো operating expense থাকে এগুলার বাহিরে সেগুলা, then নন অপারেটিং কোনো ইনকাম বা এক্সপেন্স যদি থাকে ওইগুলো আমরা শো করি, দেন আমরা পাই হচ্ছে গেইনস এন্ড লসেস। এরপরে আমরা যেটা শো করি যে নন রিকারিং যদি কোনো আইটেম থাকে, দ্যাট মিনস হচ্ছে এমন একটা আইটেম যেটা হচ্ছে আমাদের রেগুলার কোর্স অফ বিজনেসের অংশ না, সেগুলা আমরা এখানে শো করে থাকি। অথবা বিষয়টা এরকম যে এখন হয়েছে কিন্তু ভবিষ্যতে আর হবে না, দ্যাট মিনস হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন বা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে যে ওয়ান অফ টাইপের আইটেম যেগুলো আমাদের রেগুলার বেসিসে হয় না, এরকম কোন আইটেম যদি থাকে সেগুলা। দিন শেষে আমরা যেটা পাই সেটা হচ্ছে নেট ইনকাম। নেট ইনকামকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাই হচ্ছে আমরা আর্নিং পার শেয়ার বা ইপিএস। An income statement that presents a subtotal for gross profit, like এখানে আমরা সাবটোটাল ফর গ্রস প্রফিট দেখাচ্ছি, এরকম সাবটোটাল দেখায় দেখায় যদি যাওয়া হয় তখন সেটাকে আমরা বলছি মাল্টি স্টেপ ফরম্যাট। আর যদি এই সাবটোটাল গুলো শো না করে ডাইরেক্ট নেট ইনকামে চলে আসে তখন সেটাকে আমরা বলছি সিঙ্গেল স্টেপ ফরম্যাট। সো আমরা যদি একটু বই থেকে আমরা দেখি যে আমাদের এই ফরম্যাট গুলো আমরা বুক থেকে দেখতে পারি। সো এক্সিবিট 1 এ যদি আমরা দেখি, এক্সিবিট 1 এ এখানে আমরা দেখছি কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট। কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট, সেখানে কি আছে, প্রথমে রেভিনিউ, দেন ওখান থেকে আমরা কস্ট অফ সেলসটা মাইনাস করার পরে আমরা যেটা পেয়েছি সেটা কি গ্রস প্রফিট।
এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলস মার্কেটিং এক্সপেন্স মাইনাস করা হয়েছে, এগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, লাইক অ্যাডমিন এক্সপেন্স, দিস ইজ অলসো অপারেটিং এক্সপেন্স। এবং এই অ্যাডমিন সেলস এর বাহিরে আদার অপারেটিং এক্সপেন্স যেটা আছে সেটা মাইনাস করা হলো। তারপরে আপনার অপারেটিং এক্সপেন্সের বাহিরে যেই এক্সপেন্স গুলো আছে, লাইক ধরেন যে রিস্ট্রাকচারিং এক্সপেন্স, বিজনেস এন্ড অ্যাসেট ডিসপোজাল থেকে প্রফিট অর লস, দেন অ্যাকুইজিশন কস্ট অফ বিজনেস কম্বিনেশন, ইম্পেয়ারমেন্ট, জুডিশিয়াল সেটেলমেন্ট, দিস আর দ্য আইটেমস। এগুলো কোন আইটেম গুলা? এগুলো হচ্ছে আপনার এই যে আমরা বলছিলাম যে নন অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্সেস। আদার অপারেটিং এক্সপেন্সের পরে যে আইটেমগুলো আমরা দেখছি এগুলো কি নন অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্সেস। এগুলো আমরা অ্যাকাউন্ট ফর করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট ফ্রম অপারেশন। এর বাহিরে কি আছে? ফাইন্যান্স কস্ট। অপারেটিং প্রফিট থেকে আমরা মাইনাস করছি ফাইন্যান্স কস্ট, অ্যাড করছি ফাইন্যান্স ইনকাম। ফাইন্যান্স কস্ট কোনটা? আমরা কোনো লোন নিলাম সেটার কস্ট, বা আমরা বন্ড ইস্যু করলাম ওটার কস্ট। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্সটাই মেইনলি ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স ইনকাম, আমাদের কোথাও যদি কোনো ডিপোজিট থাকে সে ডিপোজিটের এগেইনস্টে আমরা ফাইন্যান্স ইনকাম পেতে পারি। দেন আমরা পাচ্ছি হচ্ছে আপনার প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স মাইনাস করার পরে যেটা পাই সেটা হচ্ছে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন। দেন আমাদের যদি এমন কোনো অপারেশন থাকে যেটা ডিসকন্টিনিউ হবে ইন ফিউচারে, এই ধরনের অপারেশন থেকে কোনো ধরনের ইনকাম থাকলে সেইটা আমরা এখানে শো করি তারপর লাইনে। দেন আমরা পাচ্ছি হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার। সো আমরা যে নর্মালি যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ারের কম্পারেটিভ ফিগার শো করা হয়। সো মোরলেস এটি হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট। সেই ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাই, এই ইনফরমেশন গুলো কি শো করে? শো করে হচ্ছে কোম্পানির পারফরমেন্স। ডেসক্রাইব জেনারেল প্রিন্সিপলস অফ রেভিনিউ রিকগনিশন। এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের প্রথম যে আইটেমটা সেটা কি ছিল? ফার্স্ট আইটেমটা হচ্ছে রেভিনিউ অর সেলস। এই রেভিনিউটা আমরা কিভাবে রিকগনাইজ করব সেটার জন্য আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে কিছু প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, লাইক IFRS এন্ড US গ্যাপ। সেগুলা কি? প্রথমে আমাদের একটা জিনিস জানা দরকার যে IFRS এন্ড US গ্যাপের মধ্যে আগে অনেক বেশি ডিফারেন্স ছিল, বাট ফলোইং 2018 সালের পরে আপনার দুইটা স্ট্যান্ডার্ডকে এটা নিয়ে আসলে কাজ করছিল অনেকদিন ধরে। IFRS এবং US গ্যাপ কাজ করছিল যে কতটা তাদেরকে কাছাকাছি নিয়ে আসা যায়, অর্থাৎ একই রকম করা যায়, সেটা নিয়ে তারা কাজ করছিল। সো এই কনভার্জেন্সের ফলে যেটা হয়েছে যে রেভিনিউ রিকগনিশন এখন IFRS আর US গ্যাপে অলমোস্ট সেম। সো অলমোস্ট সেম হওয়াতে আমাদের খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। কিসের অ্যাডজাস্টমেন্ট? ধরেন আমরা দুইটা কোম্পানিকে কম্পেয়ার করব, একটা কোম্পানি IFRS ফলো করে তার অ্যাকাউন্টসটা তৈরি করলো, আরেকটা কোম্পানি তার অ্যাকাউন্টসটা তৈরি করেছে US গ্যাপ ফলো করে। সো এখন দুইটা কোম্পানিকে আমরা যখন কম্পেয়ার করছি আমাদেরকে ইদার US গ্যাপ ফলো করে যে কোম্পানিটা অ্যাকাউন্টস তৈরি করেছে সেটাকে সাম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে IFRS এর মতো করতে হবে, অথবা IFRS এরটাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করে US গ্যাপের মতো করতে হবে, সো দ্যাট আমরা সেম গ্রাউন্ডে অ্যানালাইসিসটা করতে পারি। সেম গ্রাউন্ড মানে হচ্ছে সিমিলার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রডিউসড ফিগার, অ্যাকাউন্টিং ফিগার নিয়ে আমরা কাজ করতে পারি। সো the conceptual framework explains that profit is frequently used measure of performance and is composed of income and expenses. IFRS এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আছে সেখানে কি বলা হয়েছে? হোয়াট ইজ প্রফিট? প্রফিট হচ্ছে মেজার অফ পারফরমেন্স।
প্রফিটটা কি আমরা দেখেছিলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টে আমরা কয়েক ধরনের প্রফিট পেয়েছি, এর মধ্যে একটা হচ্ছে নেট ইনকাম আর একটা হচ্ছে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট। সো এনি প্রফিট আমরা যেটাকে নিয়ে কাজ করি না কেন, সেটা মূলত যে জিনিসটা শো করে সেটা হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটাকে শো করে। ইটস এ মেজার অফ পারফরমেন্স and composed of income and expenses. So what is actually income? Income is the increase in economic benefit. ইকোনমিক বেনিফিটের ইনক্রিজটা কি আমরা ইনকাম বলে থাকি। সো আমাদের ইনকাম স্টেটমেন্টে কোন ইনক্রিজ ইন ইকোনমিক বেনিফিটটা আসবে, যেটা হচ্ছে ওই কনসার্নড অ্যাকাউন্টিং পিরিয়ডে যেই ইনক্রিজ ইন ইকোনমিক বেনিফিট গুলো আছে সেগুলোকে আমরা ইনকাম হিসেবে শো করব ইন দ্য ফর্ম অফ ইনফ্লোজ অর enhancement of assets or decreases in liabilities that result in increases in equity other than those relating to contributions from equity participants. এখানে যে কথাটা বলতে যাচ্ছে যে আপনার এনি ট্রানজেকশন, ওই ট্রানজেকশনের রেজাল্টে কি হবে, ইন্ড রেজাল্ট শুড বি ইনক্রিজ ইন ইকুইটি। বাট ইনক্রিজ ইন ইকুইটি, আমাদের ইকুইটিটা বাড়তে পারে কিভাবে? ইকুইটি ক্যান ইনক্রিজ ফ্রম টু থিংস। ওয়ান হচ্ছে গিয়ে আমাদের রেগুলার বিজনেসের কারণে, একটা হতে পারে যে আমাদের প্রোডাকশন করেছে কোন একটা জিনিস 20 টাকায় প্রোডাকশন করলাম, 30 টাকায় বিক্রি করলাম। সো আমার এই 10 টাকা যে এডিশনাল প্রাইস আমি বিক্রি করলাম, এটার কারণে কি হচ্ছে, ইকুইটি ইনক্রিজ করছে। আরেকটা ভাবে ইনক্রিজ করতে পারে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডাররা নতুন করে টাকা জমা দিল, সেটার কারণে হইতে পারে। বা ডিক্রিজ করতে পারে হচ্ছে গিয়ে যখন আমরা শেয়ার হোল্ডারকে টাকা ব্যাক করে দিচ্ছি বা ডিভিডেন্ড দিচ্ছি। কারণ এখানে যেটা বলতে চাচ্ছে যে ইকুইটি ইনক্রিজ করছে যদি অন্য কোনো কারণে হয়, অ্যাপার্ট ফ্রম ট্রানজেকশন উইথ দ্য ইকুইটি পার্টিসিপেন্টস, বা হচ্ছে ওনারদের সাথে যে ট্রানজেকশন, সেই ট্রানজেকশন ছাড়া অন্য ট্রানজেকশন গুলা মূলত ইনকাম, ইফ ইট ইনক্রিজেস ইকুইটি। সো ট্রানজেকশন গুলার নেচার কি হইতে পারে? নেচার হইতে পারে একটা হচ্ছে ইনফ্লো অথবা এনহান্সমেন্ট অফ অ্যাসেট হইতে পারে, বা ডিক্রিজেস ইন লায়াবিলিটিস হইতে পারে, ঠিক আছে, যেটা অ্যাজ এ রেজাল্ট ইনক্রিজেস দ্য ইকুইটি। আর সিম্পলি আমরা ইনকাম যেটা আমাদের কমন সেন্সে যেটা বুঝি ওইটাই আসলে ইনকাম, ঠিক আছে। যে আমি একটা সেল করলাম বা প্রফিট করলাম, এগুলোই ইনকাম। In IFRS, income include revenue and gains. IFRS এ মেইন দুইটা আইটেম হচ্ছে রেভিনিউ এবং গেইনস, যেটা হচ্ছে ইনকাম বলা হয়ে থাকে। An analyst should identify differences in companies' revenue recognition methods. আপনি একজন অ্যানালিস্ট, আপনি কয়েকটা কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিগুলা কার রেভিনিউ রিকগনিশন মেথডটা কেমন, and adjust reported revenue where possible to facilitate comparability. এখন তিনটা কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করতেছেন, তিনটা যদি তিন রকম হয়, আপনাকে কি করতে হবে? সাম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করে আপনার সেম গ্রাউন্ডে নিয়ে আসতে হবে, so that you can compare it properly. Where the available information does not permit adjustment, an analyst can characterize the revenue recognition as more or less conservative. Thus, qualitatively assess how differences in policies might affect financial ratios and judgments about profitability. এখানে যেটা বলতে আছে যে যদি এমন হয় যে আপনি প্রপারলি আসলে অ্যাডজাস্ট করার মতো আপনার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে কনজারভেটিভ অ্যাপ্রোচটা নেবেন। অর্থাৎ আপনার যদি ডাউট থাকে, তাহলে আপনি ওইটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবেন না। যদি ডাউট থাকে যে এটাকে আসলে কি রেভিনিউ হইলো কি হলো না, দ্যাট মিনস ইউ উইল টেক দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ ইফ ইউ হ্যাভ শর্টেজ অফ ইনফরমেশন বা অর অ্যাভেলেবল ইনফরমেশন দিয়ে আপনি আসলে প্রপারলি ডিটারমাইন করতে পারছেন না ইন দ্যাট কেস। সো জেনারেল প্রিন্সিপালস অফ রেভিনিউ রিকগনিশন. The core principle of converse standard is that revenue should be recognized to depict the transfer of promised goods or services to the customers in an amount that reflect the consideration to which the entity expects to be entitled in an exchange for those goods or services. এখানে যে কথাটা বলতে যাচ্ছে যে আপনি একটা জিনিস
প্রডিউস করলেন বা একটা সার্ভিস আপনি সেল করছেন। সো জেনারেল প্রিন্সিপালটা যে সেটাই হবে যে আপনি যদি এন্টাইটেলড হন, ওইটার পেমেন্টের জন্য যদি আপনি এন্টাইটেলড হন, তাহলেই শুধুমাত্র সেটাকে আপনি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবেন। মনে করেন আপনাকে একটা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি কন্ট্রাক্ট দেওয়া হলো, হ্যাঁ? তো কন্ট্রাক্ট দেওয়া হলে আপনি কখন আসলে পেমেন্টটা পাবেন? আপনি পেমেন্টটা পাবেন যখন আপনি কাজ শেষ করবেন, তাই তো? সো এখন ধরেন আপনাকে অ্যাডভান্স পে করছে। ধরেন আপনার কন্ট্রাক্টটা হচ্ছে 10 লাখ টাকার একটা কন্ট্রাক্ট। আপনাকে 50% ধরেন 5 লাখ টাকা অ্যাডভান্স পে করছে, আর কন্ট্রাক্ট হলো যে আপনার কাজটা কমপ্লিট হইলে পরে আপনাকে বাকি 5 লাখ টাকা পে করবে। আপনার এই কন্ট্রাক্টটা আপনি পাইলেন হচ্ছে গিয়ে ডিসেম্বরের 20 তারিখে। সো বাই 31 ডিসেম্বর আপনার আসলে কোনো কাজই আসলে কমপ্লিটও হয় নাই, আপনি এটা হ্যান্ড ওভারও করেন নাই, বা আপনি কাজটা শুরু করছেন, আপনি এখন হ্যান্ড ওভার করেন নাই। তার মানে কাজটা কমপ্লিট হয়নি, আপনি কিন্তু 50% টাকা পেয়ে গেছেন। ইফ ইউ তাহলে এখানে কি রেভিনিউ হবে কিনা, এটাকে আমরা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবো কিনা? অ্যান্সার হচ্ছে নো। আমি রেভিনিউ হিসেবে এটাকে তখনই রেকগনাইজ করব যখন আমি ডেলিভারি করলাম, কারণ ডেলিভারি করার পরে আমি কিন্তু এন্টাইটেলড হব ফর দ্য পেমেন্ট। আমি যদি পেমেন্টের জন্য এন্টাইটেলড হই, তাহলেই শুধুমাত্র আমি এটাকে রেভিনিউ হিসেবে কনসিডার করতে পারবো। যদিও আমি কিন্তু 50% অ্যাডভান্স পেয়ে গেছি। অ্যাডভান্স পেয়ে গেলে সেটা আসলে আমার একটা লায়াবিলিটি, বিকজ ইফ আমি যদি এটা কমপ্লিট না করি বা কাজটা যদি আমি করতে না পারি, তাহলে কিন্তু আমাকে এই 5 লাখ টাকা ফেরত দিয়ে দিতে হবে। সো আমি এটাকে আসলে এই 5 লাখ টাকাকে অ্যাডভান্স হিসাবেই আমি বুক করতে পারবো, রেভিনিউ হিসাবে বুক করতে পারবো না, বা সেলস হিসাবে বুক করতে পারবো না। আমি সেলস হিসাবে বা রেভিনিউ হিসাবে তখনই বুক করব যখন আমার কাজটা কমপ্লিট হবে এবং কাজটা আমি হ্যান্ড ওভার করবো। এখন হ্যান্ড ওভার করার পরে হয়তো বা আমি সাথে সাথে পেমেন্ট পাই নাই, আমি হয়তো 1 বছর পরে পেমেন্ট পাইলাম, ডাজন্ট ম্যাটার, আমি স্টিল ওটাকে রিকগনাইজ করতে পারবো রেভিনিউ হিসেবে, বিকজ আই এম এন্টাইটেলড টু গেট দ্য পেমেন্ট। এটাই এখানে বলতে যাচ্ছে যে আপনার সেল বা রেভিনিউ হিসেবে আমি তখনই যে কোনো একটা, এটা হতে পারে গুডস, এটা হতে পারে কোনো সার্ভিস, হোয়াট এভার দ্য কেস মেবি, এটা আপনি যখন ডেলিভারি করবেন, আপনার ওনারশিপটা যখন চলে যাবে হচ্ছে গিয়ে আপনার বায়ারের কাছে, তখন আপনি এন্টাইটেলড হবেন ফর দ্য পেমেন্ট, এবং আপনি যখন পেমেন্টের জন্য এন্টাইটেলড হবেন তখনই আপনি এটাকে রিকগনাইজ করবেন। So to achieve the core principle, the standard describes the application of 5 steps in recognizing revenue. So আমরা একটা রেভিনিউ রিকগনাইজ করতে গেলে আমরা এই 5টা স্টেপ ফলো করতে পারি। তো 5টা স্টেপ কি? নাম্বার 1, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার। কাস্টমারের সাথে আপনার কি কন্ট্রাক্ট হয়েছে, আগে সেটা আইডেন্টিফাই করে কন্ট্রাক্টটা আপনি প্রপারলি ফলো করেন। সেকেন্ড, আইডেন্টিফাই দ্য সেপারেট অর ডিস্টিংক্ট পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। আপনি মোবাইল ফোন সেল করছেন, ঠিক আছে? তো এখানে মনে করেন আপনি মোবাইল ফোন সেলার, আপনি মোবাইল ফোন একটা বিক্রি করলেন, এখানে আপনার কি কি পারফরমেন্স অব্লিগেশন আছে? 1 নাম্বার হচ্ছে মোবাইল সেটটা আপনি ডেলিভারি দিবেন, যেভাবে আছে যে হেডফোন, তারপর চার্জার টার্জার সহ যেভাবে দেওয়ার কথা সেভাবে ডেলিভারি দিবেন। আরেকটা জিনিস আছে, সেটা ধরেন আপনার 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টিও আপনাকে পারফর্ম, তার মানে আপনার দুইটা অব্লিগেশন আছে। একটা হচ্ছে আপনি মোবাইল ফোন সেটটা ডেলিভারি দেওয়া, আরেকটা হচ্ছে আপনার ওয়ারেন্টি সাপোর্ট দেওয়া। আপনি মোবাইল সেটটা যখন তাকে দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু একটা পারফরমেন্স অব্লিগেশন কমপ্লিট করে ফেলছেন, বাট আরেকটা বাকি আছে। ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। আপনি প্রাইসটা ডিটারমাইন করলেন, ধরেন মোবাইল সেটটার দাম হচ্ছে ধরেন 20,000 টাকা। সো ট্রানজেকশন প্রাইস 20,000 টাকা। অ্যালোকেট দ্য ট্রানজেকশন প্রাইস টু পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। দুইটা পারফরমেন্স অব্লিগেশন, একটা হচ্ছে সেট ডেলিভারি দেওয়া, আর একটা হচ্ছে ওয়ারেন্টি প্রোভাইড করা। তার মানে আমি দুইটা অব্লিগেশন, মোবাইল সেট ডেলিভারি, আরেকটা কি ওয়ারেন্টি প্রোভাইড করা। এখন আপনি এই 20,000 টাকা কি অ্যালোকেট করেন যে কোথায় কত। ধরেন সেট ডেলিভারি সেটটার জন্য আপনি ধরলেন হচ্ছে 17,000 টাকা, আর 3,000 টাকা হচ্ছে আপনার ওয়ারেন্টি জন্য, বিকজ আপনি যে ওয়ারেন্টিটা প্রোভাইড করবেন এটা তো কস্ট আছে। আপনার কাছে যখন আসবে ওয়ারেন্টি সাপোর্টের জন্য, তখন আপনার কিন্তু কিছু কস্ট ইনকার করবে। সো আপনি দুইটা পারফরমেন্স অব্লিগেশনের জন্য দুইটা আপনি ধরে নিলেন। রিকগনাইজ রেভিনিউ
when the entity satisfies a performance obligation, তার মানে আপনি সেটটা যখন ডেলিভারি দিবেন তখন আপনি কি করবেন, সেলস হিসেবে কাউন্ট করবেন হচ্ছে 17,000 টাকা, বাট বাকি 3,000 টাকা আপনি এখনো কিন্তু ডেলিভারি হয় নাই। তার মানে রেভিনিউ হিসেবে ওয়ারেন্টির যে অংশটুকু, ওই অংশটুকুর টাকাটা এখানে আসবে না। দিস ইজ দ্য ওয়ে। সো এটা হইতে পারে যে কয়েকটা কন্ট্রাক্ট থাকতে পারে, কয়েকটা আইটেমের বিষয় থাকতে পারে, বা একটা কন্ট্রাক্ট আপনার ওভার সেভারাল পিরিয়ড অফ টাইমে হইতে পারে, তাই তো? সো দ্যাট এই যে এই 5টা স্টেপ ফলো করলে মোর অর লেস উই উইল বি এবল টু আইডেন্টিফাই যে আসলে আমাদের এখানে অব্লিগেশনটা কি, সেল কত, আমরা বুক করতে পারবো, এই বিষয়গুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। The entity will recognize revenue when it is able to satisfy the performance obligation by transferring control to the customer. So আপনি যখন সেটটা কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, কি হচ্ছে, সেটের কন্ট্রোলটা কার কাছে চলে যাচ্ছে, কাস্টমারের কাছে। এখন যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা ছিনতাইকারী নিয়ে যায়, আপনার কোনো অসুবিধা নেই, বিকজ আপনার রেসপন্সিবিলিটি না, এটা এখন কাস্টমারের কন্ট্রোলে, কাস্টমারের রিস্ক, কাস্টমারের কন্ট্রোল। সো দ্যাট আপনার কি হচ্ছে, আপনার পারফরমেন্স অব্লিগেশন এখানে কমপ্লিট, আপনি এইটা এখন রেভিনিউ হিসেবে বুক করতে পারেন বা শো করতে পারেন। ফ্যাক্টরস টু কনসিডার ওয়েন অ্যাসেসিং ওয়েদার দ্য কাস্টমার হ্যাজ অবটেইন কন্ট্রোল অফ অ্যান অ্যাসেট এট এ পয়েন্ট ইন টাইম। কিভাবে আমি বুঝবো যে কাস্টমারের কন্ট্রোলটা আছে? এন্টিটি হ্যাজ প্রেজেন্ট রাইট টু পেমেন্ট, অর্থাৎ আপনি ডেলিভারি যখনই দিয়ে দিলেন, কাস্টমারকে হ্যান্ডসেটটা দিয়ে দিলেন, আপনার সাথে সাথে রাইট জন্মায় যাচ্ছে টাকাটা নেওয়ার, তাই তো? তার মানে আপনার বা সেলারের এই ক্ষেত্রে রাইট আছে টু গেট দ্য পেমেন্ট। সেকেন্ড, কাস্টমার হ্যাজ লিগাল টাইটেল, কাস্টমারের লিগাল টাইটেল আছে। সেটটা যখন আপনি বিক্রি করে ফেলছেন, এক সেটের টাইটেল কার, ওনারশিপটা কার, যে কিনলো তার, আপনার এতে আর কোনো ওনারশিপ নাই। কাস্টমার হ্যাজ ফিজিক্যাল পজিশন, কাস্টমারের কন্ট্রোলে বা ফিজিক্যাল পজিশনে যদি প্রোডাক্টটা থাকে। কাস্টমার হ্যাজ সিগনিফিকেন্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অফ ওনারশিপ, এই যে বললাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাই হয়ে গেলে এখন কাস্টমারের রিস্ক, আর ওইটা দিয়ে ফোন করে অনেক বেনিফিটেড হইতে পারে, বা ওইটা ইউজ করে যে বেনিফিট গুলো পাচ্ছে সেটা কাস্টমার পাচ্ছে, বিকজ কাস্টমার ইন পজিশন অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড ইজ ওনিং দ্য প্রোডাক্ট নাও। কাস্টমার হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য অ্যাসেট, কাস্টমার অ্যাসেটটা অ্যাকসেপ্ট করেছে। এই জিনিসগুলা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে control of the product is with the customer and we can book the product value as a sale. Calculate revenue given information that might influence the choice of revenue recognition. এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। বিল্ডার কো, একটা কোম্পানি, enters into contract with customer co, আর একটা কোম্পানি, to construct a commercial building. Builder Co identifies various goods and services to be provided, such as pre-construction engineering, construction of the building individual components, plumbing, electrical wiring, interior finishes. So customer এবং বিল্ডার দুইজন, বি এবং সি এর মধ্যে কন্ট্রাক্ট হয়েছে, একটা বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং বানায় দিবে, বি বানায় দিবে সি কে, এবং সেখানে কি কি করতে হবে তারা সেটাও আইডেন্টিফাই করে নিল যে এই বিল্ডিং এর মধ্যে আসলে কোন কোন কাজগুলা বা কি কাজগুলা বিল্ডার করতে হবে। সেখানে বলা হয়েছে যে প্রি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ও করতে হবে, আবার অল ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট প্রোভাইড করতে হবে, প্লাম্বিং করতে হবে, আর সোজা কথা সব কাজই করতে হবে, বিল্ডিংটা পুরোপুরি তৈরি করে দিতে হবে। উইথ রেসপেক্ট টু আইডেন্টিফাইং পারফরমেন্স অব্লিগেশন, should builder code treat each specific item as a separate performance obligation to which the revenue should be allocated? এখন কথা হচ্ছে এই যে প্রি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, প্লাম্বিং, এগুলো কি আলাদা আলাদা করে হিসাব করতে হবে, নাকি পুরো জিনিসটাকে একটা পারফরমেন্স অব্লিগেশন হিসেবে আসবে? এটা হচ্ছে গিয়ে কোশ্চেন। তো এটার অ্যান্সারের জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলতেছে। এখানে আমরা আসলে ইউএস গ্যাপ আইএফআরএস নিয়ে খুব বেশি আলোচনা দরকার নাই, যেহেতু আমরা কি বললাম যে 2018 সালের পরে কনভার্জেন্সের কারণে আপনার ইউএস গ্যাপ এবং আইএফআরএস অলমোস্ট সিমিলার টাইপই, সিমিলার ওয়েতে
ট্রিট করছে রেভিনিউ গুলাকে। The standards provide two criteria. কি criteria? Which must be met to determine if goods and services is distinct for the purpose of identifying performance obligation. So দুইটা criteria কি? এক নাম্বার, customer can benefit from the goods or service either on its own or together with other readily available resources. অর্থাৎ কাস্টমার যদি শুধুমাত্র এখানে প্লাম্বিং নেয় তাহলে বেনিফিট হবে কিনা। এখন বিল্ডিং কিছু করে নাই, ঠিক আছে, কনস্ট্রাকশনও করা হয় নাই, ইলেকট্রিক্যাল ওয়ারিংও হয়নি, ইন্টেরিয়র করা নেই, এখন বাতাসের মধ্যে কি প্লাম্বিং করবে নাকি? সো প্লাম্বিং থেকে ইন্ডিভিজুয়াল এখানে কি বেনিফিট পাওয়া যাবে না। সেকেন্ড, the sellers promise to transfer the goods or service to the customer is separately identifiable from other promises in the contract. তার মানে এই যে এখানে ইন্ডিভিজুয়াল প্রমিস গুলা আলাদা আলাদা করে আসলে সেপারেট করা যায় কিনা, আসলে যায় না। কেন যায় না? দেখেন আপনি যে আপনি বিল্ডিং এ কন্ট্রাক্ট করছেন, এখন আপনাকে এটা কিন্তু একটা সিকোয়েন্স আছে, আপনাকে প্রি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংটা করতে হবে, তারপরে কম্পোনেন্ট গুলো আপনার কনস্ট্রাক্ট করতে হবে, দেন প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ইন্টেরিয়র সবই আপনাকে করতে হবে, তাহলেই আসলে একটা বিল্ডিং কমপ্লিট হবে। এখানে আলাদাভাবে আপনি অন্য কিছু করলেন না, শুধু হচ্ছে গিয়ে আপনি ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতে যাবেন, তো আপনি যদি কনস্ট্রাকশনই না করেন ইলেকট্রিক্যাল ওয়্যারিং করবেনটা কোথায়? ঠিক আছে, দ্যাটস দ্য থিং। সো এইখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এখানে যদি আমরা ওইভাবে চিন্তা করে দেখি তাহলে এই এক্সাম্পলটাতে ইটস এ কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং কন্ট্রাক্ট, সো দ্যাট এটা আসলে সেপারেট আলাদা আলাদা কোনো কন্ট্রাক্ট না, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। তার মানে এখানে একটা পারফরমেন্স অব্লিগেশন, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য কনস্ট্রাকশন অফ দ্য কমার্শিয়াল বিল্ডিং। In this example, second criteria is not met because it is building for which the customer has contracted, not the separate goods or service. হ্যাঁ, যদি আপনার সাথে এমন হইতো যে কাস্টমারের আসলে বিল্ডিং আছে বা সামবডি এলস বিল্ডিংটা তৈরি করে দিবে, আপনি আপনার সাথে প্লাম্বিং এর জন্য অথবা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য শুধু একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট আছে, তাহলে ডিফারেন্ট বিষয় ছিল। এই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট হচ্ছে পুরো বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট। The seller will integrate all the goods and services into combined output, and each specific item should not be treated as a distinct goods or service but accounted for together as a single performance obligation. তার মানে এটাকে আমরা একটা সিঙ্গেল পারফরমেন্স অব্লিগেশন হিসেবেই কাউন্ট করব। সো আমরা এখন এই কোশ্চেনটা কি আরেকটু ইলাবোরেট করি বা পার্ট 2 তে চলে যাই। বিল্ডার্স কো contract customer, that's the same thing. Contract with customer co to construct the commercial building specifies consideration of 1 million. তাহলে আপনার যদি বিল্ডার কো এটা কনস্ট্রাক্ট করে কত পাবে? $1 million পাবে। বিল্ডার্স কোজ এক্সপেক্টেড টোটাল কস্ট ইজ $700,000। সো ওর বিল্ডার কোর কস্ট হবে হচ্ছে এক্সপেক্টেড যে $700,000 তার খরচ হবে, আর সে পাবে হচ্ছে $1 million। দ্য বিল্ডার ইনকার্স $420,000 ইন কস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরে $420,000 খরচ ছিল। অ্যাসিউমিং দ্যাট দ্য কস্ট ইনকার্ড প্রোভাইড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ প্রোগ্রেস টুয়ার্ডস কমপ্লিশন অফ দ্য কন্ট্রাক্ট, হাউ মাচ রেভিনিউ, প্রশ্ন হচ্ছে কতটুকু রেভিনিউ সে ফার্স্ট ইয়ারে বুক করবে বা শো করবে, তাই তো? তো এখানে আমরা যেটা প্রসেস ইউজ করব সেটা হচ্ছে আমরা দেখব যে কতটুকু কমপ্লিট হয়েছে, যে টোটাল আমাদের কস্ট হওয়ার কথা কত? 700,000, আমরা 420,000 কস্ট ইনকার করছে, তার মানে কতটুকু কমপ্লিট হলো? 420 ডিভাইডেড বাই 700, তার মানে 60% কমপ্লিট হয়েছে। তাহলে এই 60% আমরা কি করব? 60% আমরা রেভিনিউতে বুক করব। তার মানে আমাদের টোটাল রেভিনিউ কত? 1 মিলিয়ন। 60% এর 1 মিলিয়ন, 1 মিলিয়নের 60% মিন্স $600,000 আমরা কি করব? রেভিনিউ হিসেবে শো করতে পারবো। The standard states that the performance obligation satisfies over time.
e.g. where there is a long-term contract. Revenue is recognized over time by measuring progress. কিভাবে? Measuring progress towards satisfying the obligation. In this case, the builder has incurred 60% of the total expected cost and will thus recognize 600,000 in revenue for the first year. তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যতটুকু পার্সেন্টেজ প্রোগ্রেস হবে, যদি এমন হয় যে একটা কন্ট্রাক্ট সেটা ওভার সেভারাল ইয়ার্স ধরে আপনার কাজটা চলবে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে যেই অ্যাকাউন্টিং ইয়ার, ওই অ্যাকাউন্টিং ইয়ারে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, টোটাল রেভিনিউ, সেই পার্সেন্টেজটাকে আমরা ওই বছরের রেভিনিউ হিসেবে শো করব, বা কন্ট্রাক্টের টোটাল কন্ট্রাক্টের ওই সার্টেন পার্সেন্টেজটাকে আমরা ওই পার্টিকুলার ইয়ারের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করব। এখন এটা আরেকটু ইলাবোরেট করি, যে পার্ট 3 তে আসে। অ্যাসিউম দ্যাট বিল্ডার্স কোজ কন্ট্রাক্ট উইথ কাস্টমার কো টু কনস্ট্রাক্ট দ্য কমার্শিয়াল বিল্ডিং স্পেসিফাইজ $1 million, যেটা আমরা পার্ট 2 তে দেখলাম। এখন আর একটা প্লাস অ্যাড করা হয়েছে, প্লাস এ বোনাস অফ $200,000। তো বোনাস তো নরমালি কি হয়, কোনো একটা কন্টিনজেন্সি এখানে থাকে, যে কোনো একটা কিছু হইলে পরে হবে, তাই তো? সেটা কি? ইফ দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড উইদিন 2 years, 2 বছরের মধ্যে যদি কমপ্লিট করতে পারে তাহলে $200,000 বোনাস হিসাবে পাবে, কিন্তু 2 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারলে কিন্তু সেটা সে পাবে না। Builderco has only limited experience with similar type of contract and knows that many factors outside its control. So তার experience limited, তার মানে খুব একটা সুবিধার বোঝা যাচ্ছে না। এবং similar types of contract and knows that many factors outside its control, এবং অনেক কিছুই তার কন্ট্রোলের মধ্যে নাই, যেমন ওয়েদার, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, which could cause delay, যেটার কারণে ডিলে হইতে পারে। তার মানে বিল্ডারকেও কিন্তু শিওর না সে 2 years এর মধ্যে আসলে শেষ করতে পারবে কিনা। বিল্ডারকো's expected total cost is 700,000. The builder incurs 420,000 in cost in the first year. Assuming that costs incurred provide an appropriate measure of progress towards completing the contract, how much revenue should Builderco recognize for the first year? এখন এই যে একটা প্যাচ লাগাই দিছে, যে বোনাসের প্যাচটা লাগাই দিছে, এখন কি আপনাকে কনফিউজ করে ফেললো, যে এখন আমি আসলে কতটুকু রেভিনিউ রিকগনাইজ করব। তো সেটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড কি বলতেছে? দ্য স্ট্যান্ডার্ড অ্যাড্রেসেস সো কল্ড ভেরিয়েবল কনসিডারেশন। হোয়াট ইজ ভেরিয়েবল কনসিডারেশন? এই যে বোনাসটা, এটা ভেরিয়েবল, এটা পাবেন কি পাবেন না ইউ ডোন্ট নো, as part of determining the transaction price. So standard কি, company is only allowed to recognize variable consideration if it can conclude that it will not have to reverse the cumulative revenue in future. যদি এমন হয় যে এই যে এখন যে রেভিনিউটা এই 200,000 সহ আপনার রেভিনিউ পার্সেন্টেজটা ওই কমপ্লিশন অনুযায়ী ভাগ করে যদি আমি বুক করে ফেলি, আমাকে কনফিডেন্ট হইতে হবে এবং শিওর হইতে হবে যে এটা রিভার্স করতে হবে না, তার মানে এটা মিস হবে, এরকম যদি সম্ভাবনা না থাকে, অর্থাৎ আমি যদি শিওর হই যে না আমি এই বোনাসটা আসলে পাবোই, তাহলেই শুধুমাত্র আমি যখন কমপ্লিশনটা ক্যালকুলেট করব, বা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারের রেভিনিউটা রিকগনাইজ করব, তখন এই বোনাসের অংশ সেখানে অ্যাড করতে পারবো। যদি শিওর না হই তাহলে পারবো না। এখন আমাদের বিল্ডার কোর হচ্ছে এক্সপিরিয়েন্স নাই, আবার হচ্ছে গিয়ে সে চিন্তা করতেছে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো তার কন্ট্রোলেও নাই, তাহলে আমরা কি এটাকে রিকগনাইজ করব না, কারণ আমরা শিওর না। ইন দিস কেস বিল্ডার কোড ডাজ নট recognize any of the bonus in year 1. কেন? Because it cannot reach non-reversible conclusion given its limited experience with similar contracts and potential delays from factors outside its control. Now আমরা part 4 এ আসি। একই example, all facts same as part 3. In the beginning of year 2 এর শুরুতে Builderco and Customerco agree to change the building floor
and modify the contract. এখন কাস্টমার কো এসে বললো যে আমার একটু প্ল্যানটা চেঞ্জ করতে চাই, সো দুইজনে এগ্রিও করে নিল। অ্যাজ এ রেজাল্ট কনসিডারেশন উইল ইনক্রিজ বাই 150,000। তার মানে প্রথমে কন্ট্রাক্টটা কত ছিল 1 মিলিয়ন, তার সাথে 200,000 হচ্ছে বোনাস, আর হচ্ছে গিয়ে এখন আবার মডিফিকেশনের কারণে আরো 150,000, তাই তো? তার মানে আমার টোটাল কন্ট্রাক্ট কত এখন 1.35 million. And the allowable time for achieving the bonus is extended by 6 months. আগে কি কথা ছিল 2 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এখন এসে বলতেছে যে না, তুমি বোনাস পাবা যদি 2.5 বছরের মধ্যেও শেষ করো। 1 বছর শেষ হয়ে গেছে, তো 2 বছর ছিল তো আরো 6 মাস বাড়ায় দিল, বললো যে এই 2.5 বছরের মধ্যে যদি তুমি কাজটা শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি এই $200,000 বোনাস পাবা। আর কাজ যেহেতু একটু বাড়ছে, ওই 150,000 তো পাবাই। Builder expects its cost will increase by 120,000. সো বিল্ডার কোম্পানি কি করছে যে ওরা এক্সপেক্ট করতেছে 120,000 কস্ট বাড়বে। আগে কস্টের এস্টিমেট কত ছিল যে $700,000, $700,000 কস্ট হবে। এখন সেটা ইনক্রিজ করে বললো যে না, আরো 120,000 বেশি হবে, যেহেতু এই যে $150,000 আর একটু কাজ বাড়ছে। তার মানে টোটাল কস্ট কত হবে $820,000. Also, given the additional 6 months to earn the completion bonus, builder concludes that it now meets the criteria. Now কি করছে, কনক্লুড করতেছে যে এখন সে আসলে ক্রাইটেরিয়াটা মিট করবে ফর ইনক্লুডিং 200,000 বোনাস ইন রেভিনিউ। তার মানে এখন সে কনফিডেন্ট, 1 বছর কাজ করে ফেলছে, আবার এদিকে 6 মাস আরো টাইম বাড়ানো হয়েছে, এখন সে কনফিডেন্ট যে না, এটা রিভার্স করতে হবে না, এই বোনাস সে অ্যাচিভ করতে পারবে। হাউ শুড বিল্ডার অ্যাকাউন্ট ফর দিস চেঞ্জ ইন দ্য কন্ট্রাক্ট? এখন এই সমস্যা হচ্ছে বিল্ডার কিভাবে এটা এখন শো করবে বা কি করবে। So note that previous standards did not provide a general framework for contract modification. 2018 সালের আগে যেই আপনার ফ্রেমওয়ার্ক ছিল সেখানে আসলে মডিফিকেশনের সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা দেওয়া ছিল না। But the converse standard provides guidance on whether a change in the contract is a new contract or modification of an existing contract. এটা একটা গাইডলাইন দেওয়া আছে। কি গাইডলাইন? To be considered as a new contract, the change would need to involve goods and services that are distinct from goods and services already transferred. এখন এই যে মডিফিকেশনটা কি আসলে মডিফিকেশন নাকি একটা নতুন কন্ট্রাক্ট, সেটা বোঝার জন্য আমাদের নতুন ফ্রেমওয়ার্ক যেটা বলতেছে যে ইট উইল হ্যাভ টু বি কমপ্লিটলি সেপারেট, নতুন গুডস হইতে হবে, নতুন সার্ভিস হইতে হবে। বাট অ্যাকচুয়ালি কি এখানে তা না, এখানে হচ্ছে কি আপনার জাস্ট হচ্ছে কিছু মডিফিকেশন করা হয়েছে। তার মানে ইটস অ্যান এক্সটেনশন অফ দ্য contract or some modification of the existing contract, not a new contract. So যেহেতু এটা modification, in this case the change does not meet the criteria of new contract and is therefore considered a modification of the existing contract, which requires the company to reflect the impact on a cumulative catch-up basis. তাহলে আমাদের এই চেঞ্জের কারণে যেই চেঞ্জগুলো হবে, এটার রিফ্লেকশনটা হবে কিভাবে, কিউমুলেটিভ ক্যাচ আপ বেসিস। হোয়াট ইজ দিস? দেয়ারফর দ্য কোম্পানি মাস্ট আপডেট ইটস ট্রানজেকশন প্রাইস এন্ড মেজার অফ প্রোগ্রেস। তাহলে কি হবে, যে ট্রানজেকশন প্রাইস আপডেট করতে হবে। আগে কত ছিল 100,000, এখন এটা কত হচ্ছে 1.35 মিলিয়ন, দ্যাট মিনস 1,350 $1,350,000, $1,350,000, 1.35 মিলিয়ন, যেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। Based on the changes in the contract, the amount of additional revenue to be recognized. তাহলে আমাদের বর্তমানে কি চেঞ্জ হয়েছে দেখেন, চেঞ্জ দুইটা, একটা হচ্ছে টোটাল ট্রানজেকশন ভ্যালুতে চেঞ্জ হয়েছে, আরেকটা কি হয়েছে, আরেকটা চেঞ্জ হচ্ছে কি আপনার এই যে বোনাসের জন্য এখন আমরা এলিজিবল, সো দ্যাট আমরা মনে করতেছি বোনাসটা আমরা পাবোই, সো দ্যাট বোনাসের অংশটাও এখানে অ্যাড হবে। তাহলে কি হবে, আমার কমপ্লিশন তাহলে এখন কতটুকু, আমার আপডেটেড যে বিষয়টা আছে তাতে আমাদের কস্ট কত হবে 820, আমাদের কস্ট অলরেডি ইনকার্ড হচ্ছে 420,
আর আমাদের টোটাল কস্ট হবে হচ্ছে 820। তাহলে এখানে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। সো এই পার্সেন্টেজটা কত? 51.2%। 51.2%। তাহলে আমার টোটাল যে রেভিনিউ, যে টোটাল এই টোটাল কন্ট্রাক্ট যে ভ্যালুটা, সেইটার 51.2% আমরা ফার্স্ট ইয়ারে রেভিনিউ হিসেবে নিয়ে আসব। তাহলে ইনটু $1.35 মিলিয়ন। সো এটা কত হবে? উইল বি ইকুয়াল টু 91,000। সরি, এটা হচ্ছে এডিশনাল। তাহলে আমাদের টোটাল হবে হচ্ছে 1.35 into 0.512 equal to 66,912.00। এটা হচ্ছে আমাদের 69,1200। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের টোটাল রেভিনিউ। কিন্তু আগে আমরা যে হিসাবটা করেছিলাম তাতে কত ছিল? তাতে আমরা হিসাব করেছিলাম হচ্ছে 600,000, তাই তো? কিন্তু বর্তমান চেঞ্জ সিনারিওতে আমাদের প্রথম ইয়ারের ফার্স্ট ইয়ারের রেভিনিউ কত হচ্ছে? 691,200 মিলিয়ন। তাহলে আমাদের ইনক্রিমেন্টাল এডিশনাল কতটুকু রেভিনিউ আমরা এখানে, অর্থাৎ এই যে ক্যাচ আপ বেসিস, কিউমুলেটিভ ক্যাচ আপ বেসিসে আমরা এডিশনাল রেভিনিউ কত রিকগনাইজ করব? 91,200। কখন করব? অন দ্য ডেট অফ দ্য কন্ট্রাক্ট মডিফিকেশন। যেই ডেটে কন্ট্রাক্টটা মডিফাই হচ্ছে সেই ডেটেই আমরা এই এডিশনাল রেভিনিউটা রিকগনাইজ করব, যদিও আমরা বাই দিস টাইম আসলে এক্সট্রা কোনো কাজ করি নাই। এখন আসি আমরা পার্ট 5 এ। অ্যাসিউম এ কোম্পানি অপারেটস এ ওয়েবসাইট। এটা একটু ডিফারেন্ট। এটা আসলে ওই লাস্ট এক্সাম্পলের এক্সটেনশন না, এটা ডিফারেন্ট একটা এক্সাম্পল। Assume a company operates a website that enables customers to purchase goods from various suppliers. সে আপনি এখানে ধরে নিতে পারেন, এটা ধরেন দারাজ। দারাজে আমরা যখন পারচেস করতেছি, কাদের কাছ থেকে পারচেস করতেছি? আমরা দারাজের থেকে কিন্তু কিনছি না। দারাজে যে প্ল্যাটফর্ম, সেখানে হচ্ছে বিভিন্ন সেলাররা বিক্রি করছে, আমরা তাদের কাছ থেকে পারচেস করছি, ফ্রম দ্য সাপ্লায়ার্স। The customer pay the company in advance and orders are non-refundable. The supplier delivers the goods directly to the customer and the company receives 10% commission. ধরেন এই কোম্পানিটা কি করে, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতেছেন, আপনি ওখানে অর্ডার প্লেস করতেছেন, সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, আপনি পেমেন্ট করে দিচ্ছেন। আর এই যে ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইট কি করতেছে, ওয়েবসাইটের যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 10% কমিশন নিয়ে নিচ্ছে টোটাল পেমেন্ট থেকে। Should the company report total revenue equal to 100% of the sales amount or total revenue equal to 10% of the sales amount? এই যে 10% কমিশন, ওইটাকে সে সেল হিসেবে দেখাবে নাকি টোটাল প্রোডাক্টের প্রাইসটা কি সেল হিসেবে দেখাবে? এটা হচ্ছে কোশ্চেন। সো এই ক্ষেত্রে আমাদের রেভিনিউ স্ট্যান্ডার্ড কি বলতেছে? Revenues are reported gross if company is acting as a principal and net if company is acting as an agent. যদি কোম্পানি প্রিন্সিপাল হিসেবে কাজ করে, অর্থাৎ কোম্পানি ধরেন সরাসরি প্রোডাক্টটা সেল করে, আপনি সেটা কিনলেন, সেই ক্ষেত্রে কি হবে? আপনার ওই কোম্পানিটা পুরো প্রাইসটাকেই আপনার সেল হিসাবে বা রেভিনিউ হিসেবে শো করবে। বাট যদি এমন হয় যে না, কোম্পানিটা আসলে এজেন্ট হিসেবে কাজ করছে, এখানে প্রিন্সিপাল আরেকজন, আরেকটা কোম্পানি যারা হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করছে, তাহলে হচ্ছে কি শুধু কমিশনটা শো করবে। ইন দিস এক্সাম্পল দ্য কোম্পানি ইজ অ্যান এজেন্ট। কেন? বিকজ it isn't primarily responsible for fulfilling the contract, doesn't take any inventory risk or credit risk, doesn't have discretion in setting the price, receives compensation in the form of commission. Because the company is acting as an agent, it should report only the amount of commission as its revenue. সিম্পল হিসাব। কারণ এখানে আপনার প্রোডাক্টের যে রিস্কটা, এই রিস্কটা কিন্তু সে নিচ্ছে না, প্রাইসটাও কিন্তু
প্ল্যাটফর্ম সেট করছে না, রেদার হচ্ছে সাপ্লায়ার অর সেলার নিজে সেট করছে। তো এই ক্ষেত্রে আপনার লজিক্যাল উইল বি ফর দিস কোম্পানি টু রিপোর্ট কমিশন অ্যাজ ইটস টোটাল সেলস অর টোটাল রেভিনিউ। নেক্সট এলওএস ডেসক্রাইব জেনারেল প্রিন্সিপালস অফ এক্সপেন্স রিকগনিশন। এতক্ষণ আমরা কি দেখলাম? রেভিনিউ রিকগনিশন। এখন আমরা দেখব হচ্ছে এক্সপেন্স রিকগনিশন। Specific expense recognition applications, implications of expense recognition, choices for financial analysis. Under IASB conceptual framework, expenses are, what is expense? Expense is a decrease in economic benefit during the accounting period in the form of outflow or depletion of assets or incurrences of liabilities that result in decreases in equity. তার মানে ইকোনমিক বেনিফিট ডিক্রিজ হওয়া, আলটিমেটলি ইকুইটি ডিক্রিজ হওয়া, এটাই হচ্ছে আপনার এক্সপেন্স। যেই ট্রানজেকশনের কারণে আপনার এন্ড অফ দ্য ডে ইকোনমিক বেনিফিটটা কমে যায় অথবা এবং অ্যাজ এ রেজাল্ট ইকুইটিটা কমে যায়, সেটাই হচ্ছে এক্সপেন্স। আদার দেন দোজ রিলেটেড টু ডিস্ট্রিবিউশন টু ইকুইটি পার্টিসিপেন্টস। মানে ইকুইটি তো আসলে শুধু এটার কারণে কমে না, আবার অনেক সময় হচ্ছে যে ইকুইটি পার্টিসিপেন্টদেরকে আপনি ডিভিডেন্ড দিলেন, অর্থাৎ ওনারদেরকে ডিভিডেন্ড দিলেন, তখনও কমে যায়, বা ওনারা টাকা উইথড্র করে নিল, তখনও কিন্তু ইকুইটি কমে যায়। সেটা ছাড়া অন্য ট্রানজেকশন গুলা, যে ট্রানজেকশন গুলাতে কি হয়, অ্যাজ এ রেজাল্ট ইকুইটি কমে যায়, সেটা হচ্ছে এক্সপেন্স। লাইক স্যালারি। একটা কোম্পানি ধরেন অ্যাসেট আছে হচ্ছে $200 million মাইনাস লায়াবিলিটিস আছে ধরেন $150 million, তাহলে ইকুইটি কত আছে? ইকুইটি আছে হচ্ছে $50 million। এখন কোম্পানিটা স্যালারি পে করলো, স্যালারি পে করলো $10 million, $10 million স্যালারি। তো এই স্যালারিটা যদি সে ক্যাশে পেমেন্ট করে তাহলে কি হবে? তার অ্যাসেট কমে যাবে, অ্যাসেট, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, ক্যাশ কমে যাবে, তার মানে অ্যাসেট কমে গেল, $10 million কমে গেল। তাহলে তার নতুন অ্যাসেটের পরিমাণ কত? অ্যাসেটের পরিমাণ হচ্ছে $190 million। তার লায়াবিলিটিসে কোনো চেঞ্জ হচ্ছে না, লায়াবিলিটিস ইজ অ্যাজ ইট ইজ, দ্যাট মিনস $150 million। তাহলে তার ইকুইটি কত হচ্ছে? ইকুইটি কমে $40 million হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতেছি? যে স্যালারি এক্সপেন্স, স্যালারি ইজ অ্যান এক্সপেন্স, যেটার কারণে আমার ইকুইটিটা কমে যাচ্ছে। জেনারেল প্রিন্সিপাল, a company recognizes expense in the period that it consumes, uses up the economic benefits associated with the expenditure or losses some previously recognized economic benefit. So যেই পিরিয়ডটাতে আপনার কি হয়, ইকোনমিক বেনিফিট, অ্যাসোসিয়েটেড ইকোনমিক বেনিফিটটাকে কনজিউম করা হয়, বা হচ্ছে লসটা প্রিভিয়াস কোন ইকোনমিক বেনিফিট ডিপ্লেশন বা কমে যায় যেই ইয়ারে বা যে অ্যাকাউন্টিং পিরিয়ডে, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই আমরা এক্সপেন্সটা রিকগনাইজ করব। আরেকটু যদি সিম্পল করে দিই, মনে করেন আমরা একটা মেশিন পারচেজ করলাম ফর লাইক $100 million দিয়ে। এখন এটার লাইফ, $100 million দিয়ে পারচেজ করছি, এটার লাইফ হচ্ছে সে 10 ইয়ার্স। 10 ইয়ার্স যদি লাইফ হয়, ধরেন আমাদের এভরি ইয়ার আমরা কতটুকু কনজিউম করব? তার মানে এই যে দেখেন, লস করব প্রিভিয়াস যে ইকোনমিক বেনিফিট, সেটাকে আমরা লস করব বা আমরা কনজিউম করব ইয়ার ওয়ানে। ইয়ার ওয়ানে আমরা কতটুকু কনজিউম করব? 100 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে $10 million আমরা এক্সপেন্স কি করব? কনজিউম করব ইন ইয়ার ওয়ান। তাহলে ইয়ার ওয়ানে আমার আসলে এক্সপেন্স কত? এক্সপেন্স হচ্ছে $10 million। এই $100 million আমি মেশিন কিনবো, এটা আমার এই বছরের এক্সপেন্স না, রেদার যেই অংশটুকু আমি কারেন্ট পিরিয়ডে কনজিউম করব বা কনসার্ন পিরিয়ডে কনজিউম করব, সেইটাই হচ্ছে আমার এক্সপেন্স। Under the accrual methods of accounting, expense recognition is based on matching principle, whereby expenses to generate revenue are recognized in the same period as the revenue. So accounting এর প্রিন্সিপালটা কি? accrual method এর অ্যাকাউন্টিং কিভাবে করা হয়? accrual মেথডে করা হয়। accrual মেথডের ক্ষেত্রে
আপনার প্রিন্সিপালটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল, অর্থাৎ রেভিনিউ যেই বছরে রিকগনাইজ করা হবে অ্যাসোসিয়েটেড এক্সপেন্সটাও সেম ইয়ারে রিকগনাইজ করা হবে। তার মানে আপনি ধরেন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছেন এই বছর, কিন্তু আপনি এখনো বিক্রি করেন নাই। বিক্রি না করলে পরে কি হচ্ছে, আপনি সেলটা রিকগনাইজ করছেন না। তাহলে প্রোডাক্টটা তৈরি করার যে কস্টটা, তাহলে কি আপনি এটা এই বছর রিকগনাইজ করবেন? না, করবেন না। কারেন্ট ইয়ারে যদি আপনি প্রোডাক্টটা সেল না করে থাকেন, তাহলে আপনি ওটার এক্সপেন্সও এই বছরে রিকগনাইজ করবেন না। যেই বছরে বিক্রি হবে ওই বছরেই ওইটার অ্যাসোসিয়েটেড এক্সপেন্সটা রিকগনাইজ করা হবে। Not all expenses can be directly tied to revenue generation. These costs are known as period cost. এখন কথা হচ্ছে সব কস্টকেই আমরা কি রেভিনিউর সাথে এভাবে রিলেট করে ফেলতে পারবো কিনা? না, পারবো না। যেমন মনে করেন আপনি অ্যাডমিন অফিসারকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য আপনি কি করছেন, স্যালারি দিচ্ছেন, এটা আপনি রেভিনিউর সাথে সরাসরি রিলেট করতে পারবেন না। আপনি রেন্ট দিচ্ছেন, রেন্ট আপনি এই বছর আপনি 1 টাকাও যদি সেল না করেন, তারপরেও আপনাকে এটা এই বছরের খরচ হিসাবেই ধরতে হবে। এগুলাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট, অর্থাৎ ওই সার্টেন পিরিয়ডে ওই অ্যাকাউন্টিং ইয়ারে আপনি কস্টগুলা ইনকার করছেন। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট। এটা রেভিনিউর সাথে আপনি ট্যাগ করতে পারবেন না। পিরিয়ড কস্ট such as administrative costs are expensed in the period incurred. এখন আসেন আমরা ইনভেন্টরি। হোয়াট ইজ ইনভেন্টরি? ইনভেন্টরি হচ্ছে কি, আমরা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় বা হচ্ছে কি আমরা ইভেন ট্রেডিং কোম্পানিতেও আপনি কোনো কিছু পারচেস করলেন বা প্রডিউস করলেন ফর সেল, অথবা আপনি ওইটাকে কনভার্ট করবেন, কোনো একটা জিনিস পারচেস করে র মেটেরিয়াল আপনি পারচেস করলেন, সেটাকে আপনি কনভার্ট করবেন ফিনিশড প্রোডাক্টে এন্ড দেন সেল করবেন। এই যে আইটেমগুলো র মেটেরিয়াল বলেন অথবা ফিনিশড প্রোডাক্ট বলেন অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস আইটেম বলেন, এই যে আইটেমগুলো এগুলা কি বলা হয়েছে ইনভেন্টরি। সো ইনভেন্টরিতে আপনার কি থাকে? ইনভেন্টরিতে আপনার থাকবে হচ্ছে র মেটেরিয়াল, যেটাকে আপনি পরবর্তীতে কি করবেন, মডিফিকেশনের মাধ্যমে ফিনিশড প্রোডাক্ট তৈরি করবেন। আরেকটা কি থাকে, ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফ্যাক্টরি ফ্লোরে আছে, কনভার্সন প্রসেসটা চলতেছে, এখনো শেষ হয় নাই। নাম্বার 3 ফিনিশড প্রোডাক্ট। ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ কনভার্সন শেষ হয়ে গেছে কিন্তু এখনো বিক্রি হয় নাই বা ডেলিভারি এখনো হয় নাই। এই আইটেমগুলাকেই আমরা বলে থাকি ইনভেন্টরি। সো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির স্পেশালি ইভেন ট্রেডিং কোম্পানিরও শুধুমাত্র সার্ভিস কোম্পানি যেগুলো, ওদের কোনো ইনভেন্টরি থাকে না, বাট আপনার ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং যেসব কোম্পানি তাদের হচ্ছে ইনভেন্টরি থাকে, এবং ইনভেন্টরিটা একটা বেশ ভালো অ্যামাউন্টের নরমালি হয়ে থাকে। তো আপনার এই যে ইনভেন্টরিটা, এই ইনভেন্টরি যে এক্সপেন্সটা রিকগনিশনের কয়েকটা মেথড আছে। সো ইনভেন্টরির ক্ষেত্রে দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে এক্সপেন্স, আরেকটা হচ্ছে স্টক বা ইনভেন্টরি, যেটাকে আমরা সিম্পলি ইনভেন্টরি বলি। সো ইনভেন্টরি এক্সপেন্সটা কোথায় যায়? এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে চলে যায়, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে আমরা এটাকে দেখায় দেই। তার মানে এটা রিলেটেড টু আপনার রেভিনিউ, অর্থাৎ আমরা যেই সেলটা করতেছি ওইটার এগেইনস্টে আমরা আসলে ওইটা পারচেস করতে বা প্রোডাকশন করতে কি খরচ হয়েছে ওইটাই আমরা ইনভেন্টরি এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করি। আর কিছু কি থাকে আমাদের বছর শেষে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে আমাদের গোডাউনে থেকে যায়, ওইটাকে আমরা ইনভেন্টরি এক্সপেন্স বলি না, ওইটাকে আমরা জাস্ট ইনভেন্টরি বলি। দ্যাট মিনস হচ্ছে আমাদের ইনভেন্টরি ইন হ্যান্ড, আমাদের কাছে ইনভেন্টরি বা ক্লোজিং স্টক অফ ইনভেন্টরি আমরা বলে থাকি, যে আমাদের স্টকে আসলে কতটুকু রয়ে গেছে। সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের আইটেম না, সেটা হচ্ছে আমার অ্যাসেট। তার মানে আমার হাতে যেটা থেকে যাচ্ছে পিরিয়ড শেষে ওটা হচ্ছে আমার অ্যাসেট, আর যেইটুকু আমি ওই পিরিয়ডে সেল করে ফেলছি ওইটা হচ্ছে আমার এক্সপেন্স, ইনভেন্টরি এক্সপেন্স। সো ইনকাম স্টেটমেন্টে আমরা যেটা শো করি সেটা হচ্ছে ইনভেন্টরি এক্সপেন্স। সো এই এক্সপেন্সটা রিকগনিশনের ফর্মুলাটা কি?
একটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, অর্থাৎ আমি ধরেন আমি ট্রেডিং করি, ট্রেডিং করলে ধরেন আমি মোবাইল ফোনের আমার একটা শোরুম আছে, আমি মোবাইল ফোন বিক্রি করি। তার মানে আমি কোন কোন মোবাইল ফোনটা বিক্রি করলাম, ওইটা আমি কত টাকা দিয়ে কিনলাম, স্পেসিফিক আইডেন্টিফাই করে আমি এটা করতে পারি। এবং এটা মোর সুইটেবল হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিতে, মনে করেন জাহাজ শিল্প, তারপরে যারা প্লেন বানায়, ওদের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে এক বছরে সে প্লেন বানাইতেছে 3টা বা 4টা বা 5টা। হ্যাঁ, তাহলে আপনার এখানে কি হবে, বাল্কে হিসাব করলে চলবে না, স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করবে যে এই প্লেনের আসলে কতটুকু ইনভেন্টরিতে আমার কি কস্ট হয়েছে, সেইভাবে তারা আইডেন্টিফাই করে ইনভেন্টরি এক্সপেন্সটা তারা বুক করে থাকে। এক্ষেত্রে কি হয় এই মেথডে, specifically identify which inventory items were sold and which remained in the inventory to be carried over to the later periods, কোনগুলা এক্স্যাক্টলি কোন ইনভেন্টরি গুলো বিক্রি হয়েছে আর কোনগুলা হাতে রয়ে গেছে। আরেকটা মেথড, সেটাকে বলা হচ্ছে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, ধরেন আপনার ফিড মিল, ফিড মিলে র ম্যাটেরিয়াল হিসেবে ফিড মিলের র ম্যাটেরিয়াল যেগুলো হয়, এগুলা বিভিন্ন ম্যাটেরিয়াল তারা কিনতেছে, প্রোডাকশন করতেছে, বিক্রি করে দিচ্ছে। এখন কোন বস্তা যে আগে কিনছে আর কোনটা পরে কিনছে, এইটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না, বিকজ ইটস সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট। সো এখানে আসলে ওইটা সর্টিং করা সম্ভব না। তার মানে এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড ইউজ করব না, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে যেটা আমরা প্রথমে কিনছি ওইটাই প্রথমে আমরা বুক করব যে ইউজ করে ফেলছি। প্র্যাকটিক্যালি হয়তো নাও করতে পারি, ঠিক আছে, কারণ গোডাউনে নিয়ে কি হয়েছে যে আমি পারচেস করছি, মনে করেন 100 টন গম পারচেস করছি, এখন গোডাউনের মধ্যে আছে, যখন আমি ইউজ করতে যাব আমি কি পিছনেরটা আগে বাইর করব? বাইর করব না, স্বাভাবিকভাবে আমি দেখা যাবে শেষেরটাই হয়তো আগে ইউজ করছি, বাট আমার অ্যাকাউন্টিং এ যখন আমি এন্ট্রিটা দিব তখন আমি শো করব যে আমি ফার্স্ট পারচেসটা আগে সেল করতেছি। তো ফার্স্ট আইটেম একই, ফার্স্ট আর লাস্ট কিভাবে আলাদা করবো, আলাদা করার বিষয় আছে। এই গমের দাম তো সারা বছর সেম থাকে না, ধরেন আপনি শুরুতে কিনছেন হয়তো একটু কমে কিনছিলেন বা বেশিতে কিনছেন, তো তাহলে যাই কিনছেন ওই প্রাইস অনুযায়ী, মেইনলি প্রাইস অনুযায়ী আপনি ওইটা বুক করবেন যে ওইটা আগে বিক্রি হয়ে গেছে। দ্যাটস দ্য পয়েন্ট। ধরেন আপনি 10 টন কিনলেন হচ্ছে গিয়ে জানুয়ারির 1 তারিখে 10 টন কিনলেন হচ্ছে প্রতি টন $100 করে, $100 করে 10 টন কিনলেন। 2/5 কিনলেন আবার 10 টন, ধরেন এখন $150 করে কিনলেন। তারপরে ধরেন আপনি 1/6 বিক্রি করলেন 15 টন। এখন কস্টিং কিভাবে করবেন? কস্টিং করতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 10 টনকে হিসাব করবেন, চিন্তা করবেন হচ্ছে প্রথমটা আগে বিক্রি করে দিচ্ছেন, তার মানে 10 টন হচ্ছে গিয়ে এট দ্য রেট অফ $100, আর 5 টন হিসাব করবেন হচ্ছে গিয়ে এট দ্য রেট অফ $150। এটাই হচ্ছে ফিফো মেথড, যে আগের যেটা কস্টিং ছিল ওই হিসাবে আগে হচ্ছে বুক করে ফেলবো এক্সপেন্সটা। তার মানে আমার হাতে আছে কোনটা, পরের আইটেম, অর্থাৎ লাস্ট 5 টন $150 করে, ওইটা আমার ইনভেন্টরি বা স্টকে রয়ে গেছে। দিস ইজ ফিফো মেথড। ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডটা কি, আমরা অ্যাভারেজিং করব। এই ক্ষেত্রে যেটা করব, ধরেন $100 $150, আমরা অ্যাভারেজ করবো, এই ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে $125। সো আমরা যেই সময়টাতে বিক্রি করব, ধরেন 1/6 আমরা বিক্রি করতেছি, তখন 15 টন আমরা কি করব, এভাবে আলাদা করব না, আমরা যেটা করব যে 15 টন এট দ্য রেট বুক করব হচ্ছে $125 করে, এবার যাই হয়, তাই তো। এটা হচ্ছে অ্যাভারেজ মেথড। লিফো কি, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে হচ্ছে আমরা এই 15 টন যদি লিফো মেথডে বুক করতে যাই তাহলে কি করব, তাহলে আমরা প্রথমে লাস্টেরটা আগে, লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে 10 টন বুক করব হচ্ছে কত করে, 150 করে, আর 5 টন হচ্ছে 100 করে, তাই তো। তাহলে এখানে টোটাল কস্ট কত হচ্ছে,
1500 প্লাস হচ্ছে 50 500, তার মানে এখানে হচ্ছে $2000। লিফোতে আমরা লিফো মেথডে হচ্ছে কস্টিং ইনভেন্টরি এক্সপেন্স কত $2000, আর এফকো বা এভারেজ মেথডে কত, এভারেজ মেথডে হচ্ছে 15 ইন্টু 125, 125 ইন্টু 15 ইকুয়াল টু $1875, $1875। আর যদি আমরা ফিফোতে হিসাব করি তাহলে কত হবে, 10 গুণন 100 $1000 প্লাস হচ্ছে 5 গুণন 150 $750, তার মানে টোটাল হচ্ছে $1750। এটাই হচ্ছে ডিফারেন্স। দেখেন আমাদের ইনভেন্টরি মেথড এক একটা কোম্পানি এক একটা চুজ করার কারণে তাদের কস্ট অফ ইনভেন্টরি বা ইনভেন্টরি এক্সপেন্সটা ডিফার করছে, তাই তো? তাহলে কি হচ্ছে, তাদের প্রফিটেবিলিটিও ডিফার করবে। এই এই পার্টিকুলার এক্সাম্পলে কেউ যদি লিফো ফলো করে তার প্রফিটটা সবচেয়ে কম হবে, তার কারণ হচ্ছে তার ইনভেন্টরি এক্সপেন্স হাইয়েস্ট $2000। ওয়েটেড অ্যাভারেজ কস্ট ফলো করলে $1875 তার কস্ট, ফিফো মেথড ফলো করলে $1750, কিন্তু বিজনেস কিন্তু একই, ট্রানজেকশন সেম, বাট কস্ট ডিফারেন্ট। এই কারণেই আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের এটা জানা দরকার যে কে কোনটা ইউজ করছে, সো দ্যাট প্রয়োজন অনুযায়ী এটা যাতে রিস্টেট করা যায় বা এটা সবগুলাকে একই লাইনে আনা যায়। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এই যে প্রথম তিনটে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, ফিফো মেথড, ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড, এইগুলো আপনার আইএফআরএস ইউএস গ্যাপ দুইজনই অ্যালাউ করে। লিফোটা নিয়ে হয়েছে একটু ঝামেলা, লিফোটা আপনার আইএফআরএস অ্যালাউ করে না কিন্তু ইউএস গ্যাপ অ্যালাউ করে, তার মানে ইউএস গ্যাপ এই ক্ষেত্রে সবগুলা যে কোনো মেথডই অ্যালাউ করছে, IFRS does not allow you LIFO method. A specific identification FIFO weighted average method is permitted under both IFRS and US GAAP, but LIFO is permitted only under US GAAP. তাহলে আমাদেরকে এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এখন আমরা এখানে একটু দেখি যে ইনভেন্টরি এক্সপেন্স রিকগনিশন একটা সামারি থেকে দেখি যে কখন আসলে আমরা যে বলছিলাম যে ডিফারেন্ট মেথডের কারণে আমাদের প্রফিট ডিফারেন্ট হইতে পারে, সেটা আমরা একটু দেখি। সামারি টেবল অফ ইনভেন্টরি কস্টিং মেথডস, যদি ফিফো মেথড ইউজ করা হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, তাহলে কি হবে, ডেসক্রিপশনটা কি, কস্ট অফ দ্য আর্লিয়েস্ট আইটেমস পারচেজড ফ্লো টু কস্ট অফ গুডস সোল্ড ফার্স্ট। সেক্ষেত্রে কি হয়, কস্ট অফ গুডস সোল্ড ওয়েন প্রাইসেস আর রাইজিং, যদি প্রাইস বাড়তে থাকে রিলেটিভ টু আদার টু মেথডস, এই ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড কি হবে, কম হবে। কেন কম হবে, আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে প্রাইস ধরেন উইথ দ্য টাইম বাড়ছে, তাহলে কি হবে, আমরা ফিফো মেথডে এই যে লো কস্টের আইটেম গুলাকে এক্সপেন্স হিসেবে শো করব। যদি লো কস্টের আইটেম এক্সপেন্স হিসেবে শো করি তাহলে কি হবে, আমাদের কস্ট অফ গুডস সোল্ড হবে কম। আর যদি এমন হয় এই সিনারিওতে, তাহলে কি হচ্ছে, আমাদের হাতে রয়ে যাচ্ছে কোনটা, দিন শেষে ক্লোজিং ইনভেন্টরি আমাদের কাছে যেগুলো রয়ে যাচ্ছে ওগুলো কি, এখানকার এই যে হাই প্রাইসের গুলো আমার হাতে রয়ে যাচ্ছে, তার মানে ইন্ডিং ইনভেন্টরি উইল বি হায়ার প্রোভাইডেড প্রাইসেস আর গোয়িং আপ। যদি প্রাইসেস আর গোয়িং ডাউন হয় তাহলে কিন্তু উল্টা হবে। লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে আপনার কি হবে, যেহেতু আমাদের এই যে লাস্টের ইনভেন্টরি গুলা আগে আমরা বলছি ইউজ করে ফেলছি বা খরচ করে ফেলছি, সেহেতু কি হবে, আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা হবে হাইয়েস্ট, এবং ইনভেন্টরি থেকে যাচ্ছে আমাদের পুরাতন লো কস্ট আইটেম গুলা, দ্যাটস ওয়াই আমাদের ইনভেন্টরি ভ্যালু হবে লোয়েস্ট, ক্লোজিং ইনভেন্টরি হবে হচ্ছে লোয়েস্ট। ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে আসলে মিডল ইন বিটুইন, সো দ্যাট এখানে আসলে অ্যাভারেজ হিসেবে আসবে। এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে লিফো লেয়ার লিকুইডেশন।
লিফো লেয়ার লিকুইডেশন, এটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে অনেক সময় এমন হয়, মনে করেন লিফো মেথডে আপনি ইনভেন্টরিটা ক্যালকুলেট করতেছেন, ধরেন এই হচ্ছে গিয়ে আমার এখানে ধরেন এটা 2008 সাল, 8 থেকে আপনার 2022 সাল পর্যন্ত প্রাইস এইভাবে বাড়তেছে। তো আপনি লিফো ইউজ করেন, তার মানে হচ্ছে গিয়ে লেটেস্ট গুলা সব সেল করে দেন, লেটেস্ট আসে লেটেস্ট সেল করেন, লেটেস্ট সেল করেন। আর আপনার এখানে 2022 সালেও আপনার 2000 সালের আপনার প্রোডাক্ট রয়ে গেছে, এটা আপনার ইনভেন্টরিতে কিন্তু রয়ে গেছে, কারণ আপনি মেথড ফলো করতেছেন কোনটা, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা ঢুকতেছে ওইটাই আপনি দিয়ে দিচ্ছেন। এখন 2022-এ এসে আপনার এখানে ধরেন আপনি অনেক বেশি ইনভেন্টরি মেনটেন করেন নাই, তাহলে কি হবে, আপনার হাতে যে ইনভেন্টরি আছে ওগুলো আপনি বিক্রি করে দিলেন, অলসো আপনি 2000 সালে অনেক কম দামের যে প্রোডাক্ট আছে সেইটাও আপনি হয়তো এখন বিক্রি করলেন। এখন হয়তো প্রাইস হচ্ছে আপনার সে $200, ওই সময় হয়তো আপনি $30 করে কিনছিলেন, $30 করে কেনা যে প্রোডাক্টটা এইটাও এখন লিকুইডেশন, যেহেতু যেহেতু আপনার আর কোনো ইনভেন্টরি নাই, ওই $30 গুলাও আপনি এখন সেল দেখায় দিচ্ছেন। সেল দেখায় দিলে কি হবে, এই ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে কি আপনার কস্টটা নরমালি কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, বেশি না হয়ে আপনার ইনভেন্টরি কস্টটা অনেক কম হয়ে যেতে পারে, এবং তাতে আপনার হিউজ একটা প্রফিট হঠাৎ করে দেখা যেতে পারে। অ্যাসিউমস নো লিফো লেয়ার লিকুইডেশন, এই যে অ্যাজাম্পশনটা, এই যে হাইয়েস্ট বলা হচ্ছে, এটা অ্যাসিউমিং যে লিফো লেয়ার লিকুইডেশন হচ্ছে না। লিফো লেয়ার লিকুইডেশন যদি হয় তাহলে আবার এটা কিন্তু প্রাইস কস্টটা, ইনভেন্টরি এক্সপেন্সটা হাইয়েস্ট হবে না হয়তোবা। LIFO layer liquidation occurs when the volume of sales exceeds the volume of purchase in the period, so that some sales are assumed to be made from existing relatively low price inventory rather than from more recent purchases. এখন আসেন আমরা দেখি depreciation expense recognition. What is depreciation? আমরা একটা মেশিন কিনলাম, একটা প্লান্ট কিনলাম, একটা বিল্ডিং তৈরি করলাম, এটা আমরা এই বছরই আসলে কনজিউম করে ফেলবো না, এটা লং লিভড একটা অ্যাসেট, তাহলে এটার একটা পার্ট অফ ইট আমরা হয়তো এই বছর কনজিউম করব, বা এই বছরে একটা অংশ ক্ষয় হবে, তাই তো? এই যে একটা অংশ ক্ষয় হবে বা একটা অংশ আমরা কনজিউম করব, সেটাকে আমরা কিভাবে এক্সপেন্সে আনি, যে হেডিং এর মাধ্যমে আনি, সেটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। বাট এখানে আরেকটা জিনিস খেয়াল করা উচিত, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা আমরা তখনই বলতেছি যখন অ্যাসেটটা ট্যানজিবল, যখন অ্যাসেটটাকে আমরা দেখতে পারি, টাচ করতে পারি, ফিল করতে পারি, সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা দ্য ওয়ার্ড উই ইউজ ইজ ডেপ্রিসিয়েশন। কিন্তু কিছু কিছু আইটেম আছে যেগুলোকে আমরা দেখতে পারি না, সেটাকে আমরা কি করি, অ্যামোর্টাইজ করি। অর্থাৎ সে আপনি লয়ালটি অর আপনার স্পেসিফিক কোনো রাইট আপনি পারচেস করলেন, বা আপনি একটা সফটওয়্যার পারচেস করলেন, সেই ক্ষেত্রে কি হবে, সফটওয়্যারের ডেপ্রিসিয়েশন হবে না, সফটওয়্যারের কি হবে, অ্যামোর্টাইজেশন হবে। বাট কাজটা সেইমই, ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন কাজটা সেইমই, অনলি থিং ইজ যে অ্যাসেটটা কি ট্যানজিবল নাকি হচ্ছে ইনট্যানজিবল, এটার উপরে বেস করে আমরা টার্মটা ইউজ করি ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন। Depreciation is the process of systematically allocating cost of long-lived assets over the period during which the assets are expected to provide economic benefit. সংক্ষেপে বলছে অ্যাসেটের লাইফ 10 বছর, আমি এই বছর ধরেন স্ট্রেট-লাইন মেথড ইউজ করলে 1/10 আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। অ্যাসেটটা যদি $10,000 দিয়ে কিনে থাকি, এই বছর আমি $1,000 চার্জ করব। এটি হচ্ছে সিম্পল কথা। IFRS allow two alternative models for valuing property, plant and equipment. একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। সো দুই ভাবে আমরা কি করতে পারি, এই যে প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, এগুলোর আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে পারি। সরি, আমরা ভ্যালুয়েশনটা করতে পারি। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য আমরা প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্টে
ভ্যালুয়েশনটা আমরা দুইটা মেথডে করতে পারি। একটা হচ্ছে কস্ট মডেল, তার মানে আমরা হিস্টোরিক্যালি যে প্রাইসে পারচেজ করলাম ওইটাকে বেস ধরে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে প্রত্যেক বছর বছর আমরা রিভ্যালুয়েশন করতে পারি, যে অ্যাসেট গুলোকে রিভ্যালুয়েশন করে দেখলাম যে গত বছর ছিল হচ্ছে 100 মিলিয়ন, এবার হয়তো 110 মিলিয়ন হয়ে গেছে অথবা 90 মিলিয়ন হয়ে গেছে, এটার উপরে বেস করে আমরা ভ্যালুয়েশনটা করতে পারি। Under the cost model, the asset is reported at its cost less accumulated depreciation. Cost মডেলে আমরা কি করি, এই যে $10,000 আমরা পারচেজ করছি, এটা কি, এটা হচ্ছে আমার কস্ট। এখান থেকে আমি ধরেন 2 বছর পার হয়েছে, 2 বছরে আমি $2,000 ডেপ্রিসিয়েশন চার্জ করছি, দ্যাট মিনস হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার $2,000। এই $2,000 আমি যদি মাইনাস করি, আমার যেটা রিমেইনিং থাকতেছে $8,000, এইটাই হচ্ছে আমি আমার বুকস অফ অ্যাকাউন্ট, দ্যাট মিনস হচ্ছে আমার ব্যালেন্স শিটে আমি শো করব। আর ডেপ্রিসিয়েশনটা ওই $1,000 ডেপ্রিসিয়েশন আমি এই বছর শো করব। আন্ডার দ্য রিভ্যালুয়েশন মডেল, দ্য অ্যাসেট ইজ রিপোর্টেড এট ইটস ফেয়ার ভ্যালু। দ্য রিভ্যালুয়েশন মডেল ইজ নট পারমিটেড আন্ডার ইউএস গ্যাপ। এই যে রিভ্যালুয়েশন মডেল, আরেকটা জিনিস, এই যে ডিফারেন্স গুলো আমরা কিন্তু একটু একটু করে দেখতে পারতেছি, যে আইএফআরএস এ আমরা ইনভেন্টরি এক্সপেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম কি আইএফআরএস লিফো অ্যালাউ করে না, ইউএস গ্যাপ অ্যালাউ করে। ডেপ্রিসিয়েশনে এসে দেখতেছি যে আমাদের আইএফআরএস রিভ্যালুয়েশন অথবা কস্ট মডেল দুইটাই অ্যালাউ করে, আর ইউএস গ্যাপ শুধুমাত্র কস্ট মডেল অ্যালাউ করে, মানে হিস্টোরিক কস্ট, রিভ্যালুয়েশন মডেল অ্যালাউই করে না। IFRS require each component of an asset to be depreciated separately. আপনার ফিক্সড অ্যাসেটের মধ্যে ধরেন আছে হচ্ছে আপনার বিল্ডিং আছে, মেশিনারি আছে, প্রত্যেকটা বিল্ডিং আলাদাভাবে ডেপ্রিসিয়েশন করতে হবে, মেশিনারিজ আলাদাভাবে ডেপ্রিসিয়েশন করতে হবে। ইউএস গ্যাপ এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। ইউএস গ্যাপে আপনার ফিক্সড অ্যাসেট গণহারে আপনি ডেপ্রিসিয়েশন করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কম্পোনেন্ট ওয়াইজ ডেপ্রিসিয়েশন করতে হবে না। IFRS require an annual review of residual value and useful life. IFRS আরেকটা জিনিস রিকোয়ার করে যে প্রত্যেক বছর আপনার যে অ্যাসেট আছে, মেশিনটা আপনি কিনছেন বলছেন 10 বছর, আপনি প্রত্যেক বছর বছর 1,000 করে ডেপ্রিসিয়েশন করতেছেন, শুধু এটা করলেই হবে না, বছর শেষে আপনাকে কি করতে হবে, মেশিনটা আবার রিঅ্যাসেস করে দেখতে হবে যে এটার আসলে আর কত বছর আয়ু বাকি আছে। আপনি তো কেনার সময় 10 বছর বলছেন, এমনও হতে পারে যে আর আয়ু বাকি আছে 5 বছর, তাই তো, ইউজফুল লাইফ আর বাকি আছে হচ্ছে 5 ইয়ার্স, অথবা দেখা গেল যে না আরো 12 বছর খুব ইজিলি চালানো যাবে। ইউএস গ্যাপ ডু নট এক্সপ্লিসিটলি রিকোয়ার সাচ রিভিউ। তার মানে আমরা এখানে কিন্তু এইগুলা পয়েন্ট থেকে আপনার কি হতে পারে, কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে রিভ্যালুয়েশন মডেল ইজ অ্যালাউড ইন ইউএস গ্যাপ, ট্রু অর ফলস অর সামথিং লাইক দ্যাট, হোয়াটএভার দ্য কেস মে বি। আপনাকে জানতে হবে কি ইউএস গ্যাপে রিভ্যালুয়েশন মডেল অ্যালাউ করে না, আইএফআরএস অ্যালাউ করে। তারপরে কি, তারপরে হচ্ছে কম্পোনেন্ট ডেপ্রিসিয়েশন রিকোয়ার্ড আন্ডার আইএফআরএস, কিন্তু ইউএস গ্যাপে এটা রিকোয়ার্ড না। তারপরে কি, আইএফআরএস রিকোয়ার্স অ্যানুয়াল রিভিউ অফ রেসিডুয়াল ভ্যালু, ইউএস গ্যাপে এই রিকোয়ারমেন্টটা নাই। সেভারাল মেথডস, এখন আমরা দেখবো যে ডেপ্রিসিয়েশনের মেথড গুলা। সো ডেপ্রিসিয়েশনের মেথড যদি দেখি, এখানে মেইনলি 3টা মেথড ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে আমরা কি করি, যে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। মনে করেন আমরা ওই যে যদি বলি $10,000 আমরা একটা মেশিন কিনলাম, এটা লাইফ ধরেন 10 বছর, এস্টিমেটেড ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার্স, আর 10 বছর পরে ধরেন এটা বিক্রি করা যাবে $2,000। যদি তাই হয় তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন কত হবে, তাহলে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, সেক্ষেত্রে আপনার ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর আপনি $800 করে ডেপ্রিসিয়েট করবেন। এটা হচ্ছে স্ট্রেট লাইন, যে প্রত্যেক বছর সমানভাবে $800 করে আপনি ডেপ্রিসিয়েশন করে যাবেন। আর ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, সেই ক্ষেত্রে কি করা হয়, যে একটা পার্সেন্টেজ ঠিক করা হয়। মনে করেন আমার ডেপ্রিসিয়েশন উইল বি 20%। তো আমার এক্সাম্পল যদি সেম হয় যে $10,000, এটাকে আমি এখানে নিয়ে আসি। সো আপনার ইয়ার 1-এ আপনি কি করবেন, 20% করে ডেপ্রিসিয়েট করতেছেন। আমাদের ভ্যালু কত, $10,000।
এটার আপনি 20% ডেপ্রিসিয়েশন করবেন। 20% কত আসে? আসে হচ্ছে $2000। সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি কি করবেন? সেকেন্ড ইয়ারে গিয়ে 10,000 মাইনাস 2,000 যে ডেপ্রিসিয়েশন করছেন ওটা বাদ দিয়ে দিবেন। তার মানে রানিং ক্যারিং ভ্যালু হচ্ছে $8,000 ইন্টু 20%। এই বছর তাহলে কত হবে? তাহলে এই বছর হবে $1,600। ইয়ার 3-তে গিয়ে কি হবে? ইয়ার 3-তে গিয়ে এই $1,600ও বাদ যাবে। তার মানে আপনার ভ্যালু হচ্ছে 10,000 মাইনাস 2,000 মাইনাস 1,600 ইন্টু 20%। এখানে যা আসে সেটা কত আসে? এখানে 8,000 মাইনাস 1,600 ইন্টু 0.2, তার মানে $1,280। এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রথম দিকে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে বা অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডে প্রথম দিকে আপনার ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বেশি, যত দিন যায় ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কমতে থাকে। এই কারণেই এটাকে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডও বলা হয়। Allocate a greater proportion of the cost to the early years of an asset's useful life. These methods are appropriate if the plant or equipment is expected to be used up faster in the early years, ইজি লাইক অটোমোবাইল, গাড়ির ক্ষেত্রে আপনারা যদি দেখেন প্র্যাকটিক্যালিও প্রথম দিকে কি হবে? ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বেশি হবে, শেষের দিকে গিয়ে কম হবে। সে আপনি এখন একটা গাড়ি কিনেন, সে আপনি 30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, 1 বছর পরে যদি এটা বিক্রি করতে যান কত দিয়ে বেচতে পারবেন? মেবি 25 লাখ টাকা। তার মানে প্রথম বছরেই কিন্তু আপনার অলমোস্ট লাইক 20% ডেপ্রিসিয়েশন কিন্তু হয়ে গেছে। আপনি 10 বছর চালান, 10 বছর চালানোর পরে ধরেন 10 বছর পরে আপনি এটা বিক্রি করতে পারবেন ধরেন ফর এক্সাম্পল 10 লাখ টাকায়। আরো 2 বছর চালান, মেবি আপনি 9.5 বা 9 লাখ টাকায় বিক্রি করতে পারবেন। তার মানে শেষের দিকে গিয়ে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কম হচ্ছে। তো সাম অ্যাসেটের ক্ষেত্রে কোনো অ্যাসেট এইরকম আছে যেগুলোর প্রথম দিকে ডেপ্রিসিয়েশন বেশি হয়, শেষের দিকে কম হয়। সেগুলোর ক্ষেত্রে লজিক্যালি ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করাটা বেটার। আরো একটা কারণে অনেক সময় করে, ট্যাক্স অথরিটি অনেক সময় এটা অ্যালাউ করে। কেন অ্যালাউ করে? প্রথম দিকে আপনাকে একটু সুযোগ দিতে যায় যে আপনি একটু ট্যাক্সটা কম দিলেন। ট্যাক্সটা কিভাবে কম দিবেন? আপনি যদি ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করেন তাহলে কি হবে? আপনার যে প্রফিটের পরিমাণটা কমে যাবে, কারণ এটা কি একটা খরচ বেশি মানে হচ্ছে আপনার প্রফিটের পরিমাণ কমে যাওয়া। আর প্রফিটের পরিমাণ যদি কমে যায় আপনি ওইটার উপরে ট্যাক্সের পরিমাণটা প্রথম দিকে কম দিতে হবে, শেষের দিকে আপনার ডেপ্রিসিয়েশন কমে যাবে, প্রফিটের পরিমাণটা বেড়ে যাবে, তখন আপনি আবার ট্যাক্স বেশি দিবেন। বাই দিস টাইম আপনি হয়তো বিজনেসটাও একটু অ্যাডভান্স লেভেলে চলে গেল, তখন হচ্ছে ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটিটাও বিল্ড আপ করবে। ইউনিটস অফ প্রোডাকশন মেথড, এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ধরেন এই $10,000 মেশিন, এই মেশিনটা ধরেন প্রডিউস করতে পারবে তার ইউজফুল লাইফে, সে প্রডিউস করতে পারবে 10,000 ইউনিট প্রডিউস করতে পারবে। সো ও যদি 10,000 ইউনিট প্রডিউস করতে পারে তার মানে প্রতি ইউনিট প্রোডাকশনের জন্য ওর ডেপ্রিসিয়েশন কত হবে? $1। অর্থাৎ ইউনিট ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার $10,000 ডিভাইডেড বাই 10,000 ইউনিট। তার মানে প্রতি ইউনিটের এগেইনস্টে হচ্ছে $1 করে ডেপ্রিসিয়েশন। এখন ইয়ার 1-এ প্রোডাকশন হইল হচ্ছে 2,500 ইউনিট। যদি তাই হয় তাহলে ইয়ার 1-এ ডেপ্রিসিয়েশন কত হবে? $1 করে $2,500 ডেপ্রিসিয়েশন হবে। অর্থাৎ যতটুকু ইউনিট প্রডিউস হবে বেসড অন দ্যাট আপনার ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হবে। অ্যামোর্টাইজেশনটা যেটা বলছিলাম যে এটা আসলে ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশনের মধ্যে বিশেষ কোনো পার্থক্যই নাই। আপনার ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে আপনার অ্যামোর্টাইজেশন করা হয়, আর হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন করা হয়। এখানে আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে গুডউইল। গুডউইল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেটস উইথ ইনডেফিনিট লাইফ আর নট অ্যামোর্টাইজড। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুডউইল আমরা অ্যামোর্টাইজ করি না, ডেপ্রিসিয়েট করি না, কিছুই করি না, ঠিক আছে? ইনট্যানজিবল অ্যাসেট যেটার ইনডেফিনিট লাইফ সেটাকেও আমরা কিন্তু অ্যামোর্টাইজ করি না। তাহলে আমরা কি করি?
যে জিনিসটা করি সেটা হচ্ছে দে আর টেস্টেড অ্যাটলিস্ট অ্যানুয়ালি ফর ইম্পেয়ারমেন্ট টেস্ট করি, যেটার ইনডেফিনিট লাইফ আছে সেটা, সেই রকম ইনটেনজিবল অ্যাসেটস এবং গুডউইলকে আমরা কি করি, ইম্পেয়ারমেন্ট টেস্ট করি। ধরেন গুডউইল আমরা পারচেস করার ফলে গুডউইল তৈরি হয়েছিল $10,000, 1 বছর পরে চেক করে দেখবো যে $10,000 আছে নাকি একটু কম কম মনে হইতেছে। যদি দেখি যে না এটা হয়ে গেছে $9,000, তাহলে $1,000 আমরা ইম্পেয়ারমেন্ট চার্জ করব। তার মানে আরো একটা নাম পাইছি, তাই তো? অ্যামোর্টাইজেশনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ইম্পেয়ারমেন্ট। আমরা গুডউইল এবং ইনটেনজিবল অ্যাসেট যেগুলার ইনডেফিনিট লাইফ আছে সেগুলার আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করব। যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয়ে থাকে তাহলে আমরা ইম্পেয়ারমেন্ট চার্জ করব। হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট? দ্যাট ইজ ইফ দ্য কারেন্ট ভ্যালু of intangible asset or goodwill is materially lower than its value in the company's books, the value of the asset is considered to be impaired and its value in the company's stock must be decreased. আচ্ছা, আমরা ভাইয়া এটা কিভাবে টেস্ট করবে সেল না করা পর্যন্ত? আচ্ছা, এইটা টেস্ট করব হচ্ছে, এটা আসলে একটা সাবজেক্টিভ ম্যাটার আর কি। সাবজেক্টিভ ম্যাটার আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওরাই একটা অ্যাসেসমেন্ট করবে যে গুডউইলটা তো ক্রিয়েট হয় কিভাবে সেটা একটু বলি। গুডউইল কিন্তু নিজে নিজে তৈরি হয় না। গুডউইল হচ্ছে গিয়ে সেটাই, মনে করেন আপনি একটা শপ আপনি কিনতে যাচ্ছেন, ধরেন শপটা অনেকদিন ধরে আছে ওই জায়গাটাতে, তো তার একটা গুডউইল তৈরি হয়েছে। আপনি শপটার হয়তো আপনি ফিজিক্যালি যদি যান যে এই শপটার প্রাইস হয়তো বা হবে হচ্ছে সে 50 লাখ টাকা, কিন্তু যেহেতু একটা সেটআপ অলরেডি একটা বিজনেস আপনি কিনছেন, আপনি হয়তো বা সেটা 1 কোটি টাকা দিয়ে কিনতেছেন। এই যে এক্সেস 50,000 আপনি পে করছেন, এই 50,000টাই তখন গুডউইল হিসেবে চলে আসে। সিমিলারলি আপনি কোনো একটা কোম্পানিও যদি কিনতে যান, কোম্পানিটাতে যে সকল ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেট আছে যেগুলোকে আইডেন্টিফাই করা যায়, ওইগুলার ভ্যালু ধরেন আপনার 50 কোটি টাকা, কিন্তু তাকে হয়তো আপনি এগ্রি করতেছেন পে করার জন্য 60 crore টাকা। তাহলে এই যে 10 crore টাকা আপনি এক্সট্রা দিচ্ছেন, এই 10 crore টাকাটা গুডউইলটা এইভাবেই ক্রিয়েট হয়। গুডউইল কিন্তু নরমালি আপনি একটা ব্যবসা শুরু করছেন, এটা আপনি 50 বছর ধরে চালাইতেছেন, আপনি মনে করতেছেন অনেক গুডউইল আছে, কিন্তু এটা অ্যাকাউন্টস বুকে থাকে না। ঠিক আছে, অ্যাকাউন্টস বুকসে তখনই আসে যখন আমরা কোনো কোম্পানিকে মার্জার, অ্যাকুইজিশন, পারচেজ এগুলোতে আমরা যখন যাই তখনই গুডউইলটা তৈরি হয়। এখন আপনি কেনার সময় 10 কোটি টাকা গুডউইল আপনি হিসাব করে কিনছেন, তৈরি হয়েছে। এখন আপনি প্রত্যেক বছর বছর কাজ হয়েছে টেস্ট করে দেখা যে এটা আছে কিনা। এখন টেস্ট করার আসলে ওই ধরনের কোনো অথেন্টিক মেথড নাই, এটা কাইন্ড অফ সাবজেক্টিভ। আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা আপনার থার্ড পার্টি কাউকে দিয়ে আপনি টেস্ট করাইতে পারেন, অথবা অডিটরের একটা ওপিনিয়ন নিতে পারেন, বা আপনারা নিজেরা যেটা মনে করতেছেন ওইটার উপরে বেস করে, বাট টেস্টটা করে দেখতে হবে যে ইম্পেয়ারমেন্টটা হচ্ছে কিনা। ঠিক আছে, মনে করেন আপনি কিনলেন, সে ফর এক্সাম্পল আপনি বার্গার কিং এর একটা চেইন স্টোর আপনি পারচেস করলেন। এখন বার্গার কিং এর এমন বদনাম হইলো বা বাংলাদেশে এমন কোন একটা কিছু হইলো যে বার্গার কিং দেখা মাত্রই হচ্ছে গিয়ে মানুষ ওইটার দিকে দেখা যায় যে ইট পাটকেল মেলানো শুরু করে। তার মানে আপনি ধরেন বার্গার কিং এর চেইন শপটার জন্য আপনি গুডউইলে পে করছেন হচ্ছে গিয়েছে 50 কোটি টাকা। এখন এটা কত আছে? ইম্পেয়ারমেন্ট যদি করেন 0, কারণ হচ্ছে এটার এখন আর কোনো গুডউইল নাই, কারণ বাংলাদেশে এটা টোটালি এটা অ্যাকসেপ্টেড না। ইটস আ কাইন্ড অফ লাইক এক্সাম্পল, লাইক ধরেন মাঝখানে একটা বিষয় হয়েছিল একবার, মনে হয় যে কি হয়েছিল, মুসলিম এবং ইয়ে নিয়ে কি যেন একটা বিষয় হয়েছিল। বাটাকে তখন আইডেন্টিফাই করছিল ইহুদিদের কোম্পানি, তখন বাটা বড় করে ইয়ে দিচ্ছে যে না, ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা কানাডিয়ান কোম্পানি। এরকম জায়গায় জায়গায়, কারণ বাটার শোরুম মানুষ ভাঙচুর করতেছিল। তো সেটাই, আপনি একটা কিছু পারচেস করলেন, সেটা গুডউইল আছে, সেটা আপনি অ্যানুয়ালি ইয়ে করতে হবে আর কি, ইভালুয়েট করে দেখতে হবে যে এটা কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট অর্থাৎ লস হয়েছে কিনা, নাকি ইনটেক আছে। ইনটেক থাকলে কিছুই করতে হবে না, বা বাড়লেও কিছুই করতে হবে না, বাড়লে আপনি বাড়াবেন না। যদি দেখেন যে না কমে গেছে, তাহলে আপনি ইম্পেয়ারমেন্ট চার্জ করবেন। দ্যাট মিনস হচ্ছে গুডউইল বা ইনটেনজিবল অ্যাসেটটাকে আপনি কমায় নিয়ে আসবেন।